নমস্কার, আপনারা দেখছেন বাংলা টিভি চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। ঝন্টু শেখের বাড়ি থেকে 6 কিমি দূরে সভা করে ফিরলেন শুভেন্দু। শহীদের বাবার হাতে দিলেন 2 লক্ষ। আপনাদের সকলের ঘরের আলো নিভিয়ে দেবেন নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ ওয়াইসির। বুধবার জগন্নাথ ধামে দিলীপও যেতে আপত্তি নেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। ক্রমশ কি দূরত্ব বাড়ছে শুভেন্দুর সঙ্গে। মুর্শিদাবাদের ফেরিওয়ালারা আক্রান্ত উড়িষ্যায়, দলে দলে ফিরছেন বাড়ি। 1 মে থেকে এই 5 নিয়মে বড় বদল। কতটা চাপে পড়বে সাধারণ মানুষ, জেনে নিন। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার শুরু হলো বিস্তারিত খবর। ঝন্টু শেখের বাড়ি থেকে 6 কিমি দূরে সভা করে ফিরলেন শুভেন্দু। শহীদের বাবার হাতে দিলেন 2 লক্ষ। কথা ছিল, কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত নদিয়ার পাথরঘাটার সেনা জওয়ান ঝন্টু আলী শেখের প্রতি শ্রদ্ধা জানাতে তার বাড়িতে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে মঙ্গলবার ঝন্টুর বাড়ি থেকে প্রায় 6 কিলোমিটার দূরে তেহট্টের জিতপুরে সভা করে শহীদের বাবার হাতে 2 লক্ষ টাকা দিয়ে ফিরে আসেন তিনি। বিজেপির একটি সূত্রে খবর, শহীদ পরিবারের অভ্যন্তরীণ সমস্যার কথা জানতে পেরেই ওই সিদ্ধান্ত নিয়েছিলেন শুভেন্দু। উধমপুরে শহীদ হওয়া ঝন্টুর বাবা সাবুর আলী শেখ মঙ্গলবার দুপুরে উপস্থিত ছিলেন শুভেন্দুদের আয়োজিত মঞ্চে। সেখানে 2019 সালে পুলওয়ামায় জঙ্গিহানায় নিহত হাঁসপুকুরিয়ার সুদীপ বিশ্বাস, 2022 সালে উত্তরপ্রদেশের ঝাঁসিতে T-90 ট্যাঙ্কের ব্যারেল বিস্ফোরণে নিহত সুকান্ত মণ্ডল এবং 2022 সালে জম্মুতে নিহত রঘুনাথপুরের জওয়ান সুবোধ ঘোষের পরিবারকেও 2 লক্ষ টাকা করে সাহায্য করেছেন শুভেন্দু। তিনি বলেন, ঝন্টু আলী শেখের পরিবারের সঙ্গে কথা বলেছি। মুখ্যমন্ত্রী তার পরিবারকে সহায়তার কথা জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ, কিন্তু আমরা অন্যদিন শহীদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। তিনি আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের, কিন্তু রাজ্যবাসীর জন্য তার 2টো চোখ খোলা রাখা দরকার। একটা চোখ বন্ধ থাকবে না, সকলের দিকে সমান নজর দেওয়ার প্রয়োজন। বস্তুত উধমপুরে নিহত সেনা কমান্ডো ঝন্টুর প্রতি শ্রদ্ধা জানাতে কেন বিরোধী দলনেতার দেরি হলো তা নিয়ে কটাক্ষ করে বিরোধীরা। ঝন্টুর মৃত্যুর পরে নদিয়ার তেহট্টে তার বাড়িতে বিজেপি নেতাদের কাউকে দেখা যায়নি বলেও অভিযোগ করে শাসক দল তৃণমূল থেকে বিরোধী সিপিএম এবং কংগ্রেস। তাদের দাবি, পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের প্রত্যেকের বাড়িতে গিয়েছেন বিজেপির নেতারা, কিন্তু ঝন্টু সংখ্যালঘু সম্প্রদায়ের ছিলেন বলে তার বাড়িতে যাননি শুভেন্দু। যদিও তেহট্টের মঞ্চ থেকে সেই অভিযোগ উড়িয়ে দেন শুভেন্দু। তার দাবি, ঝন্টুর দেহ আসার পর তার বাড়িতে বিজেপির স্থানীয় নেতারা গিয়েছিলেন। তিনি নিজেও যেতেন, কিন্তু তিনি মুর্শিদাবাদ সফরে গিয়েছিলেন, সেজন্য গত শনিবার উপস্থিত থাকতে পারেননি। তেহট্টে সভা করে শহীদের পরিবারের হাতে অর্থ তুলে দেওয়ার সময় ঝন্টুর বাবাকে প্রণাম জানিয়ে শুভেন্দু বলেন, শহীদ ঝন্টু শেখের বাবা এসেছেন, আমি তাকে অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি, তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছি। তিনি আরও বলেন, ঝন্টু সহ এখানকার 4 জন শহীদ হয়েছেন দেশের জন্য। এই মাটিকে প্রণাম জানাচ্ছি। সর্বদা আমরা একটা জিনিসে বিশ্বাস করি, আগে দেশ। ঝন্টু আলী শেখের দেহ মর্যাদার সঙ্গে বাড়িতে পৌঁছে দিয়েছে কেন্দ্র। শ্রদ্ধার সঙ্গে অন্তিম কার্যকলাপ হয়েছে। পাশাপাশি ঝন্টুর পরিবারের উদ্দেশ্যে তিনি জানান, কেন্দ্রের সাহায্যের পরেও তাদের যে কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে সেটা শুভেন্দু দেখবেন। তার কথায় এজন্য কৃষ্ণনগর বা কলকাতা যাওয়ার দরকার নেই, এখানকার প্রতিনিধিদের জানালেই হবে। আমি সর্বতোভাবে পাশে থাকার অঙ্গীকার করছি। তিনি আরও বলেন, আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি। রাষ্ট্রের জন্য যারা কৃচ্ছ সাধন করেন, ত্যাগ স্বীকার করেন, তাদের সঙ্গে আমরা আছি। পেহেলগাঁওয়ের ঘটনার পর সমাজ মাধ্যমে বিতর্কিত পোস্ট করা নিয়ে মন্তব্য করেছেন শুভেন্দু। তার দাবি, অন্য কোনো রাজ্যে এমনটা হচ্ছে না। অসমে হয়েছিল, কিন্তু অসমের পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তিনি বলেন, নাকাশিপাড়া শান্তিপুর থেকে জঙ্গিদের ছবি দিয়ে পোস্ট করছে। যারা প্রো পাকিস্তানি পোস্ট করছেন তাদের ভালো করে উত্তরপ্রদেশের দাওয়াই দরকার, কিন্তু এখানকার সরকার ভোট ব্যাংকের রাজনীতি করে, তুষ্টিকরণের রাজনীতি করে। আমরা 4 জন শহীদকে সাধ্যমতো সাহায্য করলাম, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম, কিন্তু মুখ্যমন্ত্রীর একটা চোখ বন্ধ। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং আমন্ত্রণ প্রসঙ্গে কাথির বাসিন্দা শুভেন্দুর মন্তব্য, ওটা মন্দির নয়, সরকারি টাকায় মন্দির হয় না, ওটা কালচারাল সেন্টার। আপনাদের সকলের ঘরের আলো নিভিয়ে দেবেন নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ ওয়াইসির।
এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি ওয়াকফ সংশোধনী আইন 2025-এর বিরুদ্ধে প্রতিবাদের বিষয়ে একটি বড় ঘোষণা করেছেন। মঙ্গলবার তিনি বলেছেন, নতুন ওয়াকফ আইনের প্রতিবাদে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড 30 এপ্রিল আলো নিভিয়ে দেবেন। বুধবার রাত 9টা থেকে রাত 9:15 পর্যন্ত আলো নিভিয়ে দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে। তিনি বলেন, আমি জনগণকে তাদের বাড়ি, দোকানের আলো নিভিয়ে এই প্রতিবাদে অংশগ্রহণের জন্য আবেদন করছি, যাতে আমরা প্রধানমন্ত্রী মোদীকে বার্তা দিতে পারি যে এই আইন মৌলিক অধিকারের লঙ্ঘন। আসাদউদ্দিন ওয়াইসি এমন এক সময় এই বক্তব্য দিয়েছেন যখন মঙ্গলবার সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন 2025-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে 13টি নতুন আবেদন বিবেচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। আদালত বলেছে যে এটি আরও আবেদন যুক্ত করতে পারে না, কারণ এটি পরিচালনা করা কঠিন হবে। বেশ কয়েকটি আবেদনকারীর আইনজীবী ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চকে বিদ্যমান আবেদনের সাথে তাদের আবেদনগুলি শুনানির জন্য অনুরোধ করেছেন। এরপর বেঞ্চ বলে, আমরা এখন আবেদনের সংখ্যা বাড়াবো না, এগুলো বাড়তেই থাকবে এবং এগুলো পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। সোমবার আদালত একই রকম নির্দেশ দিয়েছে এবং ওয়াকফ সংশোধনী আইন 2025-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে একটি নতুন আবেদন বিবেচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি বলেছেন যে তিনি এই বিষয়ে শত শত আবেদন শুনতে পারবেন না। বেঞ্চ আবেদনকারী সৈয়দ আলী আকবরের আইনজীবীকে 5টি বিচারাধীন মামলায় হস্তক্ষেপ আবেদন দাখিল করতে বলেছে, যার শুনানি 5ই মে হবে এবং একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হবে। 17 এপ্রিল বেঞ্চ তার আগে মোট আবেদনের মধ্যে মাত্র 5টি শুনানির সিদ্ধান্ত নিয়েছিল। বুধবার জগন্নাথ ধামে দিলীপও যেতে আপত্তি নেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। ক্রমশ কি দূরত্ব বাড়ছে শুভেন্দুর সঙ্গে? উপলক্ষ দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন, আয়োজনে সরকার আর প্রভাব বিরোধী দলের অন্দরে। বিজেপির দুই সামনের সারির নেতার পথ দুদিকে আরো বেঁকে যাওয়ার ইঙ্গিত মিলল মঙ্গলবার রাতেই। শুভেন্দু অধিকারী যখন দীঘার অনুষ্ঠান বয়কটের পথে, দিলীপ ঘোষ তখন জানাচ্ছেন সময় পেলে জগন্নাথ ধামের উদ্বোধনে হাজির থাকতে তার আপত্তি নেই। এর আগে পাকিস্তানের জাতীয় পতাকা পোড়ানো নিয়ে দুই নেতার দুরকম অবস্থান প্রকাশ্যে এসেছিল। রাজ্য বিজেপির সেই অস্বস্তি কাটার আগেই জগন্নাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠান ফের প্রকাশ্যে এনে দিল দুই নেতার দুরকম মত। মঙ্গলবার দিনভর মুর্শিদাবাদ জেলায় নানা কর্মসূচি ছিল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপের। সন্ধ্যার পর তিনি মুর্শিদাবাদ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু তিনি কলকাতায় পৌঁছানোর আগেই খবর আসে যে বুধবার তিনি দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আগেই ঘোষণা করেছিলেন যে বুধবার তিনি মুর্শিদাবাদের ধুলিয়ানে ভাঙা মন্দির পুনঃপ্রতিষ্ঠা করতে যাবেন। বিরোধী দলনেতা শুভেন্দুও ওই একই দিনে কাঁথিতে সনাতনী সমাবেশের ডাক দিয়েছিলেন আগেই। সে সমাবেশ যে দীঘায় মুখ্যমন্ত্রীর কর্মসূচির পাল্টা, তাও শুভেন্দু বুঝিয়ে দিচ্ছিলেন নানা মন্তব্যে। তিনি বলেছিলেন, অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় যারা যাবেন তারা জালি হিন্দু, আর কাঁথিতে যারা উপস্থিত থাকবেন তারা আসলি হিন্দু। কিন্তু দীঘায় কর্মসূচি থেকে সুকান্তের দূরত্ব বা শুভেন্দুর বিরোধিতা দিলীপের সিদ্ধান্তের উপরে কোনো প্রভাব ফেলেনি। মুর্শিদাবাদ থেকে কলকাতা ফেরার সময় ফোনে আনন্দবাজার.com-কে দিলীপ বলেন, দীঘার অনুষ্ঠানে আমি যাব কিনা ঠিক নেই, তবে যাব না বলিনি। দিলীপের কথায় মুখ্য সচিব চিঠি দিয়ে আমাকে নিমন্ত্রণ করেছেন, সময় পেলে সেখানে যেতে আমার কোনো আপত্তি নেই। দীঘার অনুষ্ঠান নিয়ে আমার আলাদা করে কোনো আগ্রহ নেই, কিন্তু কোনো বিরোধিতাও নেই। তাহলে কি অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ ধামে দিলীপকে দেখা যাচ্ছে? এই প্রশ্নের কোনো নিশ্চিত উত্তর মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দেননি, তবে বলেছেন সময় পাওয়ার উপরে নির্ভর করছে। বুধবার হাওড়ার শ্যামপুরে আমার একটি কর্মসূচি আগে থেকে নির্ধারিত হয়ে রয়েছে, সেখানে আগে যাব, তারপরে যদি সময় পাই তাহলে দীঘাতেও যাব। অর্থাৎ দীঘাতে বুধবার তাকে দেখা যাচ্ছে কিনা তা নিয়ে মঙ্গলবার রাতে নিশ্চিতভাবে কিছু বললেন না দিলীপ। কিন্তু রাজ্যে এই মুহূর্তে তার দলের অন্যতম শীর্ষ নেতা, যিনি সেই শুভেন্দুর সঙ্গে তার অবস্থানের যে বিস্তার ফারাক তাও স্পষ্ট করে দিলেন। দীঘায় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই মন্দির নির্মাণের সমালোচনা একাধিকবার শোনা গিয়েছে শুভেন্দুর মুখে, কিন্তু দিলীপ বুঝিয়ে দিলেন তার ভাবনা শুভেন্দুর সঙ্গে মিলছে না। এর আগে পাকিস্তানের জাতীয় পতাকা পোড়ানোর ঘটনাতেও শুভেন্দু দিলীপের দুরকম অবস্থান
প্রকাশ্যে এসেছে। পেহেলগামে সন্ত্রাসবাদীদের গুলিতে ২৬ জনের মৃত্যুর পরে শুভেন্দু ২৬টি পাকিস্তানি জাতীয় পতাকা পুড়িয়েছিলেন কলকাতায়। দিলীপ বলেছিলেন, কোনো দেশের জাতীয় পতাকা পোড়ানোকে তিনি সমর্থন করেন না। এবার জগন্নাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও দুজন দুই পথে। রাজ্য বিজেপির দুই সামনের সারির নেতার অবস্থানের ফারাক কি ক্রমশ বাড়ছে, প্রশ্ন ঘুরছে বিজেপির অন্দরেও। মুর্শিদাবাদের ফেরিওয়ালারা আক্রান্ত উড়িষ্যায়, দলে দলে ফিরছেন বাড়ি। কাজের তাগিদে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা দেশের বিভিন্ন রাজ্যে কাজের উদ্দেশ্যে যান। সেখানে বিভিন্ন পেশায় নিয়োজিত থাকেন তারা। কেউ রাজমিস্ত্রির কাজ করেন, কেউ কেউ ফেরিওয়ালারও কাজ করেন। এভাবেই তারা জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু শুধুমাত্র ধর্ম পরিচয়ের কারণে নানাভাবে হেনস্থা হতে হচ্ছে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এভাবে হেনস্থা এখন যেন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। তার অন্যতম উদাহরণ হলো প্রতিবেশী রাজ্য ওড়িশা। ওড়িশা এখন বিজেপি শাসিত। গত বছরের অগস্ট মাসে প্রতিবেশী দেশ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই তার রেশ গিয়ে পড়েছিল ওড়িশায় বিভিন্ন জীবিকার জন্য পশ্চিমবঙ্গ থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকদের উপর। সে সময় মালদা ও মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের উপর ওড়িশার বিভিন্ন এলাকায় হেনস্থার মাত্রা এতটাই প্রকট হয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে ফোন করে রাজ্যের শ্রমিকদের উপর হামলার ঘটনা খতিয়ে দেখার অনুরোধ করেছিলেন। সেই ঘটনার মাস ৬ কাটতে না কাটতেই আবার ওড়িশায় আক্রান্ত হচ্ছেন মুর্শিদাবাদ মালদা থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকরা, যারা সেখানে বিভিন্ন পেশায় নিযুক্ত। এবার মুর্শিদাবাদের জঙ্গিপুরের ঘটনা ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর থেকে ওড়িশায় বাংলা থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ বা হেনস্থার মাত্রা এতটাই বেড়ে চলেছে যে প্রাণ সংশয়ের ভয়ে দলে দলে ওড়িশা ছেড়ে নিজ রাজ্যে ফিরে আসছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। ওড়িশায় হেনস্থা হওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের নানা ঘটনা ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ব্যাপক চাঞ্চল্য করেছে। ওই ভিডিওতে সেখানে দেখা যাচ্ছে যে এক বয়স্ক ফেরিওয়ালা গ্রামে ঢুকছেন ২ চাকার বাইকে করে। বাইকের চারিধারে সাজানো রয়েছে প্লাস্টিক ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী। তার সেই পাড়ায় প্রবেশের অপেক্ষায় ছিলেন দুজন ব্যক্তি। একজনের হাতে লম্বা লাঠি, অন্যজনের নজরও ওই ফেরিওয়ালার দিকে। ভিডিওতে দেখা যায় মুখে দাড়ি ভর্তি এক ফেরিওয়ালা পাড়ার মধ্যে ঢুকতেই এক মধ্যবয়স্ক ব্যক্তি দ্রুত এগিয়ে এসে চড়া থাপ্পড় মারতে শুরু করেন। এমনকি মুর্শিদাবাদের বলে তাকে কটাক্ষ করে চড় থাপ্পড়ের মাত্রা বাড়িয়ে দেন। প্রাণ ভয় ওই ফেরিওয়ালাকে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়। জানা গেছে ঘটনাটি ওড়িশার ধেনকানাল এলাকার। ওই ফেরিওয়ালা মুর্শিদাবাদের ডোমকলে এক আত্মীয়ের কাছে ফোন করে ঘটনাটি জানান। তার এক আত্মীয় সূত্র জানিয়েছেন শুধুমাত্র ধর্ম পরিচয়ের কারণে তাদেরকে ওড়িশায় চরম হেনস্থার শিকার হতে হচ্ছে। তার মতো ওড়িশায় আক্রান্ত ফেরিওয়ালাদের অনেকে জানাচ্ছেন এই আক্রান্ত হওয়ার সূত্রপাত হয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুরের ঘটনার পর থেকেই। কারণ গত বছর বাংলাদেশের অস্থিরতার পর কিছু ঘটনা ঘটলেও তা প্রায় স্তিমিত ছিল, কিন্তু এবার জঙ্গিপুরের ঘটনার পর থেকে মুর্শিদাবাদ নাম শুনলেই হেনস্থা করছেন। কাজের সন্ধানে ওড়িশায় গিয়ে চরম হেনস্থা ও নিগ্রহের মুখে পড়লেন মুর্শিদাবাদের বেলডাঙ্গার কয়েক হাজার পরিযায়ী শ্রমিক। কাজ ফেলে বাড়ি চলে এসেছেন তারা। এতদিন সমস্যা না হলেও ওড়িশায় ক্ষমতা বদলের পরে গোল বাঁধছে বলে এদের অভিযোগ। কিছুদিন পূর্বে জঙ্গিপুরের একদল পরিযায়ী শ্রমিক যারা ওড়িশায় রাজমিস্ত্রির কাজ করত তাদের মারধর করে পাঠানো হয় বলে অভিযোগ ওঠে। তবে আবারও ওড়িশার বিভিন্ন প্রান্তে একের পর এক বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের ঘটনা সামনে এসেছে। বেলডাঙ্গার ঝুনকা গ্রামের চাঁদ মোহাম্মদ বলেন, গত ২০ এপ্রিল কাজের সময় রড, লাঠি হাতে কজন হাজির হয়ে আমাদের আধার কার্ড দেখতে চায়। কার্ড দিলে সেটা না দেখেই ছিঁড়ে ফেলে। এরপরে থানায় নিয়ে যাওয়ার কথা বলে মারতে মারতে রাস্তা দিয়ে লম্বা লাইন করে হাঁটিয়ে নিয়ে যায় আমাদের সঙ্গে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়। তার অভিযোগ এমন মারধর করা হয়েছে যে জয়নাল আবেদিন নামে এক শ্রমিক হাসপাতালে ভর্তি। এদের সকলে গত ২৩ এপ্রিল হাওড়াগামী ট্রেন ধরে শনিবার বাড়ি ফিরেছেন। তাদের আরও অভিযোগ মুর্শিদাবাদের ও মুসলিম শুনলে অত্যাচার শুরু করছে। প্রাণ হাতে বাড়ি ফিরেছে, এমনকি পরিযায়ী শ্রমিকদের ঘরের সামগ্রী বাইরে ছুটে ফেলা হচ্ছে বলে এমন অভিযোগ করেন তারা। ১ মে থেকে এই ৫ নিয়মে বড় বদল। কতটা চাপে পড়বে সাধারণ মানুষ জেনে নিন। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে শুরু হতে চলেছে নতুন মাস, মে ২০২৫।
মাসের প্রথম দিনটি প্রায়শই কিছু না কিছু নতুন নিয়ম বা আর্থিক পরিবর্তনের সাথে আসে, যা সরাসরি আমাদের দৈনন্দিন জীবনযাত্রার উপর প্রভাব ফেলে। আগামী 1 মে থেকেও একাধিক বড় পরিবর্তন কার্যকর হতে চলেছে, যা আপনার ব্যাংক অ্যাকাউন্ট, এটিএম লেনদেন, এলপিজির দাম, গ্রামীণ ব্যাংকের পরিষেবা এবং রেল ভ্রমণকে প্রভাবিত করবে। এই পরিবর্তনগুলি সম্পর্কে আগে থেকে জেনে রাখা প্রত্যেক নাগরিকের জন্য অত্যন্ত জরুরি। দেখে নিন 1 মে 2025 থেকে কোন কোন গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হচ্ছে। 1. এটিএম থেকে টাকা তোলার খরচ বৃদ্ধি। এটিএম ব্যবহারকারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ খবর। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ঘোষণা করেছে যে আগামী 1 মে 2025 থেকে এটিএম থেকে টাকা তোলার জন্য গ্রাহকদের কিছুটা বেশি চার্জ দিতে হবে, বিশেষ করে যখন আপনি আপনার নিজস্ব ব্যাংকের এটিএম ছাড়া অন্য কোনো ব্যাংকের এটিএম ব্যবহার করবেন এবং বিনামূল্যে লেনদেনের নির্ধারিত সীমা পার করে ফেলবেন, তখনই এই অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী 1 মে থেকে প্রতিটি অতিরিক্ত নগদ উত্তোলনের জন্য বর্তমান 17 টাকার বদলে আপনাকে 19 টাকা খরচ করতে হবে। একইভাবে অন্য কোনো ব্যাংকের এটিএম থেকে ব্যালেন্স চেক করার মতো নন ফাইন্যান্সিয়াল লেনদেনের জন্য 6 টাকার পরিবর্তে 7 টাকা দিতে হবে। যারা ঘন ঘন অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করেন, তাদের জন্য এটি পকেটের উপর কিছুটা হলেও বাড়তি বোঝা তৈরি করবে। 2. এলপিজি গ্যাসের দামে পরিবর্তন। প্রতি মাসের প্রথম তারিখে রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করে গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি এই পর্যালোচনা অনুযায়ী দাম বৃদ্ধি বা হ্রাস হতে পারে। যদিও গত এপ্রিল মাসে সরকার সমস্ত ধরনের গ্যাস সিলিন্ডারের দাম প্রায় 50 টাকা বৃদ্ধি করেছিল, তবুও 1 মে থেকে নতুন করে দামের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। যদি দাম বাড়ে, তা সরাসরি গৃহস্থলীর মাসিক বাজেটকে প্রভাবিত করবে। তাই 1 মে সকালে গ্যাসের নতুন দামের দিকে নজর রাখা জরুরি। 3. ফিক্সড ডিপোজিট ও সেভিংস অ্যাকাউন্টের সুদের হারে বদল। সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া টানা 2 বার রেপো রেট কমিয়েছে। এর প্রভাব ব্যাংকগুলির ফিক্সড ডিপোজিট এবং ঋণের সুদের হারে দেখা গেছে। অনেক সরকারি এবং বড় বেসরকারি ব্যাংক ইতিমধ্যে তাদের সুদের হার পরিবর্তন করেছে। 1 মে থেকে ব্যাংকগুলির সুদের হারে আরও পরিবর্তন দেখা যেতে পারে, বিশেষ করে সঞ্চয় অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে। আরবিআই রেপো রেট কমানোর পর বেশিরভাগ ব্যাংক সঞ্চয় অ্যাকাউন্ট এবং এফডিতে সুদের হার কমিয়েছে এবং ভবিষ্যতেও এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। যারা এফডি বা সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখেন, তাদের সুদের হার কমা বা বাড়ার দিকে নজর রাখতে হবে। 4. গ্রামীণ ব্যাংকগুলির পরিকাঠামোয় পরিবর্তন। আগামী 1 মে থেকে গ্রামীণ ব্যাংকগুলির ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। এক রাজ্য এক আরআরবি প্রকল্পের অধীনে প্রতিটি রাজ্যের সমস্ত গ্রামীণ ব্যাংককে একত্রিত করে একটি বড় আঞ্চলিক গ্রামীণ ব্যাংক তৈরির পরিকল্পনা রয়েছে। এই পরিবর্তনটি প্রাথমিকভাবে দেশের 11টি রাজ্যে বাস্তবায়িত হবে, যার মধ্যে পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, গুজরাট, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং রাজস্থানের মতো রাজ্যগুলি রয়েছে। এই একীভূতকরণের ফলে গ্রামীণ ব্যাংকিং পরিষেবা আরও উন্নত হবে এবং গ্রাহকদের আধুনিক পরিষেবা পেতে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। 5. রেল যাত্রীদের জন্য নতুন নিয়ম। রেল পরিষেবার ক্ষেত্রেও 1 মে থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে চলেছে, যা যাত্রীদের রেল ভ্রমণকে প্রভাবিত করবে। সবচেয়ে বড় পরিবর্তনটি হলো অপেক্ষমান টিকিট নিয়ে ভ্রমণ সংক্রান্ত নিয়ম। এখন থেকে অপেক্ষমান টিকিট নিয়ে স্লিপার এবং এসি কোচে ভ্রমণ করা যাবে না। শুধুমাত্র সাধারণ বগিতে অপেক্ষমান টিকিট নিয়ে ভ্রমণের অনুমতি থাকবে। এছাড়াও অগ্রিম টিকিট বুকিংয়ের সময়কাল 120 দিন থেকে কমিয়ে 60 দিন করা হতে পারে বলে জানা গেছে। এই পরিবর্তনগুলি এবং সম্ভাব্য ভাড়া ও রিফান্ড চার্জ বৃদ্ধি রেল ভ্রমণকে আরও ব্যয়বহুল করে তুলতে পারে। সুতরাং আগামী 1 মে থেকে কার্যকর হতে চলা এই 5টি বড় পরিবর্তন সম্পর্কে আগেভাগে জেনে রাখা প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত জরুরি। এই নিয়মগুলি আপনার দৈনন্দিন জীবনযাত্রা এবং আর্থিক লেনদেনের উপর সরাসরি প্রভাব ফেলবে।